Yes, sir. এসো Yes, sir. আজকে আমরা ক্লাস বেশিক্ষণ নেব না, আর কারণ হচ্ছে আমি একটু সামান্য অসুস্থ, একটু ব্যথা পেয়েছি আর কি। তো আসলে বসতে কষ্ট হয়, তো এখন এই জন্য দাঁড়ায় আছি, তোমরা হয়তো বুঝতে পারতেছো। আচ্ছা, গত ক্লাসে আমরা পুরো লেকচারটা শেষ করতে পারিনি ঠিক মতো, তাই না? ওরকম ছিল না যে পুরোটা শেষ হয়নি আমাদের? জি স্যার। শেষের দিকে আমরা ওই যে বাংলাদেশের একটা এক্সাম্পল দিয়েছিলাম, হচ্ছে কি যেন বলা হচ্ছে, টাঙ্গাইল জেলার একটা এক্সাম্পল দেওয়া। টাঙ্গাইলের, হ্যাঁ এই তো মনে হয় যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে ওখানকার রুরাল সেটেলমেন্টের রুরাল পিরিয়ডিক মার্কেটগুলোর ডিস্ট্রিবিউশন কিরকম। এবং ওইটা করতে গিয়ে আমরা কয়েকটা টার্মের কথা ওখানে বলেছিলাম। আমি একটু ওই জায়গাটাই আসি ওখান থেকে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই একটু, না সুবিধা হবে আমার। জাস্ট আমি ওই বাকিটুকু আজকে ওই যে গত ক্লাসের ওইটুকু জাস্ট কন্টিনিউ করবো। স্ক্রিন শেয়ার। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যে আমরা একটা কেস স্টাডি হিসেবে দেখেছিলাম হচ্ছে যে পেরিয়ডিক মার্কেটগুলো টাঙ্গাইল ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউশনটা কিরকম। তো আমাদের যে আগের মানে যে লেকচারগুলো ছিল, আগের পার্টটুকু ছিল এই লেকচারের, সেখানে একটা অবজারভেশন আমাদের ছিল যে পেরিয়ডিক মার্কেটগুলো যেগুলো সেম ডেতে বসে সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ যতদূর সম্ভব দূরত্ব বজায় রেখে তারা থাকবে। এর কারণ ছিল হচ্ছে যে যদি কাছাকাছি জায়গায় দুইটা একই দিনের মার্কেট বসে তাহলে হচ্ছে তাদের কাস্টমার সংখ্যা কম হবে, তাদের কম্পিটিশন অনেক বেশি হবে, এবং একটা পর্যায়ে দেখা যাবে যে হচ্ছে বিজনেসগুলো টিকে থাকবে না, আর টিকে না থাকলে যে কোনো একটা মার্কেট হয়তোবা হারিয়ে যাবে, মানে যে টিকে থাকবে অন্যটা হারিয়ে যাবে, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। তো যদি রিয়েল লাইফে আমরা দেখি, তো আমরা দেখি যে হচ্ছে সিমিলার ডে এর যে মার্কেটগুলো আছে সেগুলো মোটামুটি খুব দূরে দূরেই বসে। এখানে আমাদের বাইরের মানে একটা এক্সাম্পল ছিল নাইজেরিয়ার, যে এখানে আমরা এই যে ডে গুলো বলা ছিল, এখানে যদি একটু দেখি, যেখানে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে সিমিলার ডেতে আমরা এখানে যদি অবজার্ভ করবি, সিমিলার ডেতে আমাদের কিন্তু কাছাকাছি বসে নাই। যেমন যদি একটা পোর্শন আমরা নেই, আমরা যদি শুধু এই পোর্শনটুকু চিন্তা করি, আচ্ছা কোনো কারণে একটু দেখি, কোনো কারণে টাচ করছে না কেন। আচ্ছা, আমরা যদি শুধু এই পোর্শনটুকু একটু চিন্তা করি যে এই জায়গাটার মধ্যে কি অবস্থা, জাস্ট যে অবজার্ভ আমরা এখানে এই 1 2 3 4 5 সংখ্যাগুলো হচ্ছে বার অনুযায়ী, এক হচ্ছে সোমবার, 2 হচ্ছে মঙ্গলবার, এইভাবে এই হিসেব করে করা। এই জায়গা যেটু দিকে আমরা দেখি, এখানে যদি আমরা 3 নাম্বার ডে দেখি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে বুধবারে যেটা বসে, আমরা দেখতে পাচ্ছি পরের বুধবার আরেকটা বুধবার এখানে বসতেছে, আরেকটা বুধবার হচ্ছে এই ডিস্টেন্সে বসতেছে। এদিকে যদি আমরা দেখি এখানে এই পর্যন্ত, এবং এটা মোটামুটি স্পষ্ট যে সেম ডেতে তারা মোটামুটি দূরে বসে। আচ্ছা,
এখন এইটা এই জন্য আবার রিপিট করলাম, টাঙ্গাইলের ক্ষেত্রে ঠিক একই রকম একটা প্যাটার্ন পাওয়া যায়, যেটা হচ্ছে বাকি স্যারের ওই বইটাতে যেটা আছে, যে তারা মোটামুটি দূরত্ব বজায় রেখেই বসে। কিন্তু আরো একটা জিনিস ওখানে ছিল, এই যে এই মার্কেটের লোকেশন গুলো, তারা কি মার্কেট গুলোকে কোনো একটা জায়গায় একেবারে মানে ক্লাস্টার্ড হয়ে থাকে কিনা? তোমাদের কি ধারণা, মার্কেট গুলো কি ক্লাস্টার্ড হয়ে থাকে? আর যদি থাকে সেটা কেন থাকে, কেউ বলতে পারবা? যে ধরো কোনো একটা উপজেলা মার্কেট গুলো ক্লাস্টার্ড হয়ে থাকে কিনা? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার এটা মেইনলি হচ্ছে কোন রোড বা হাইওয়ে যখন থাকে ওইদিকে হচ্ছে মার্কেট গুলা বেশি আমি থাকে। এটা বলছিলাম না, আমি বললাম ধরো একটা উপজেলায় ধরো 50টা হাট আছে, সেই হাটগুলো কি মানে একই জায়গায় থাকে নাকি ওয়েল ডিস্ট্রিবিউটেড আকারে থাকে মোটামুটি? কোনটা, ব্যাপারটা কি, ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে? জি স্যার। মোটামুটি ডিস্ট্রিবিউটেড থাকে, তাই তো? এখন এইটা অবজার্ভ করার জন্য ওই স্যারের ওই বইতেই একটা মেথডের কথা বলা ছিল তোমাদের, এবং আমিও সেখানে বলেছিলাম যে পরে একসময় এটা আলোচনা করবো, যে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস। তোমাদের এটা এখন পর্যন্ত হয়তো বা তোমাদের সিলেবাসে আসে নাই। তো নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস একটা টেকনিক, যার মাধ্যমে আমরা মোটামুটি মানে দেখতে পারি যে কোনো ডিস্ট্রিবিউশন, বিশেষ করে পয়েন্ট প্যাটার্ন যেগুলো লোকেশন বেসিসে, ওই ডিস্ট্রিবিউশন গুলো কি অবস্থায় আছে, তারা কি ক্লাস্টার্ড অবস্থায় আছে, নাকি র্যান্ডম অবস্থায় আছে, নাকি ডিসপার্স বা রেগুলার ফেলে আছে। তো এই তিনটা টার্ম তো মোটামুটি তোমরা বুঝো, তাই তো? ক্লাস্টার ব্যাপারটা তো জানো? জি স্যার। জি হুম? স্যার। এক জায়গায় সবগুলো মানে মোটামুটি একই জায়গায় কাছাকাছি জায়গায় সবগুলো না হোক, অথবা 2-3টা ক্লাস্টার তৈরি করবে, এরকম একটা হইতে পারে যে 50টা হাট হয়তো 3টা জায়গায় কাছাকাছি। র্যান্ডম হচ্ছে যার যেখানে খুশি একটা মোটামুটি ইউনিফর্ম না হোক, মোটামুটি একটা ডিস্ট্রিবিউশন মানে ডিস্টেন্স বজায় রেখে তারা বসবে, কোনো প্যাটার্ন যার মধ্যে ধরা পড়বে না। আর একটা হচ্ছে রেগুলার, হচ্ছে মানে প্রত্যেকটার চাইতে সমান ইন্টারভেলে সমান দূরত্বে বসবে। এটা রেগুলার। তো আমাদের যে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস, এটা ফর্মুলাটা এখানে আছে, এবং এখানে বলা আছে এর মান আসবে হচ্ছে 0 থেকে মোটামুটি 2.15 পর্যন্ত। যদি 0 থাকে, যদি কোনো একটা রেজাল্ট আমরা 0 পাই, তার মানে হচ্ছে সবগুলো মার্কেট বা সবগুলো লোকেশন ঠিক একটা জায়গার মধ্যে আছে, একটা পয়েন্টেই আছে, যেটা আসলে সম্ভব হয় না কখনোই। আবার যদি 2.15 পাই, তার মানে হচ্ছে সবগুলো সমান ডিস্টেন্সে, মানে সবার সাথে সবার ডিস্টেন্স সমান, একেবারে ইউনিফর্মলি তারা ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। আর যদি এর মাঝামাঝি পাই, এর মাঝামাঝি যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে র্যান্ডম। আমরা পেতে পারি। আচ্ছা, এখন আমরা এই হাটগুলোর বিন্যাস তোমাদের হয়তোবা পরীক্ষায় আমরা এই যে কোনো একটা ম্যাপ দিয়ে বলবো না যে এর বিন্যাসের ধরনটা কিরকম, তোমরা এক্সপ্লেন করো। কিন্তু তোমরা যখন ভবিষ্যতে রিসার্চের কাজ করতে যাবা অথবা থিসিসের কাজ করতে যাবা, এরকম আরো অনেক কিছু আসবে যেগুলো তোমার হচ্ছে প্যাটার্নটা দেখার প্রয়োজন পড়বে, সেই জন্য এটাকে একটু ডিটেল করে দেওয়া। তো আমরা যদি সূত্রটার দিকে একটু তাকাই, এখানে একটু দেখি, তোমরা সূত্রটা দেখো। এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু, আর এন দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ডি অবজার্ভ। আচ্ছা, এখন দুইটা টার্ম এখানে আসবে, একটা হচ্ছে অবজার্ভ আর একটা হচ্ছে এক্সপেক্টেড, যে আমরা এক্সপেক্ট করি কি আর আমরা পেলাম কি, এই দুইটা জিনিস। এক্সপেক্টেড হচ্ছে আমরা যদি বলি যে এইগুলো মোটামুটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে সবার সাথে সবার দূরত্ব সমান, এরকম একটা ব্যাপার যদি থাকে, তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াবে সেটা একরকম প্যাটার্ন পাবো। আরেকটা হচ্ছে যদি আমরা এরকম পাই যে ধরো আমি অ্যাভারেজ একটা ডিস্টেন্স পেলাম, যে 10টা মার্কেট আমি নিলাম, যে একটার চাইতে আরেকটার দূরত্ব ধরো 1 কিলোমিটার করে, কিন্তু আমার পুরো উপজেলাটা এত বড়, আমার হিসেবে ওখানে যতগুলো ধরো 500 স্কোয়ার কিলোমিটার একটা উপজেলা, সেখানে যদি 10টা মার্কেট থাকে, আমার হিসেবে ধরো হচ্ছে প্রতিটা 10 কিলোমিটার দূরে বসার কথা ছিল, কিন্তু আমি যখন স্টাডি করলাম আমি পেলাম হচ্ছে প্রতিটা 1 কিলোমিটার দূরে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমার যা ধারণা ছিল তার চাইতেও তারা কাছাকাছি অবস্থায় আছে, তাই না?
যে আমি পুরো কনটেক্সটটা চিন্তা করে, পুরো স্টাডি এর কনটেক্সট চিন্তা করে দেখলাম যে এই হিসেবে তারা আসলে 10 কিলোমিটার দূরে বসার কথা ছিল, কিন্তু আমি পেলাম হচ্ছে 1 কিলোমিটার দূরে। তার মানে হচ্ছে আমার যা মানে পাওয়ার কথা ছিল মানে থিওরিটিক্যালি, তার চাইতে আমি কিন্তু অনেক কম পেলাম। এখানে কিন্তু এই দুইটা ভ্যালু ইন্ডিকেট করছে। উপরে যেটা হচ্ছে উপরে একটা অবজার্ভ, আমি আসলে ফিল্ডে কত পেলাম, আর এই নিচের অংশটুকু এটাকে আমরা আরেকটু আগে যদি লিখি এখানে, এটা হচ্ছে ডি এক্সপেক্টেড। হ্যাঁ, এক্সপেক্টেড ডিস্টেন্স কত, অবজার্ভ ডিস্টেন্স কত, এই দুইটার রেশিওই হচ্ছে আমাদের এই যে নিচে আরএন ভ্যালুটা দেখলাম এটা ইন্ডিকেট করে। যদি দুইটা রেশিও 1 হয়, অবজার্ভ যা আছে এবং এক্সপেক্টেড যা আছে দুইটা যদি সমান হয়, তাহলে সেটা হবে 1, তার মানে হচ্ছে তারা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। আর যদি তার সাথে বেশি হয় তাহলে তারা রেগুলার বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের দিকে যাবে। আর যদি 1-এর চাইতে কমতে থাকে আস্তে আস্তে, তাহলে তারা আস্তে আস্তে ক্লাস্টারের দিকে যাচ্ছে। এখন এটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করি দেখেন একটু পরেরটাতে, পরের স্লাইডে আসি, দেখাই কিনা আছে। আচ্ছা, একটু বুঝতে তোমাদের হয়তো কষ্ট হবে। আচ্ছা, আমি আরেকটা জায়গায় যাই। তোমরা স্ক্রিন হোয়াইট একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে। ধরো এটা একটা এরিয়া, যে এইটা আমাদের একটা এরিয়া। হ্যাঁ, তোমরা ধরে নেই। আচ্ছা, এই এরিয়ার মধ্যে আমরা এখানে দিলাম হচ্ছে এটা একটা মার্কেট, একটা মার্কেট, এটা একটা মার্কেট, এটা একটা মার্কেট। আমরা এই কয়টা দিই, এই কয়টা মার্কেট এখানে আছে। আমরা প্রত্যেকটাকে একটা করে একটা নাম্বার দিয়ে যাই, 1 2 3 4 5 6। লেখাগুলো বোঝা যায়? জি স্যার। কি অস্পষ্ট নাকি? স্পষ্ট হলে একটু বলো। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু নতুন করে এটাকে ইয়ে করি। তোমাদের লেখা কি স্পষ্ট তোমাদের ওখানে? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে। ভালো বোঝা যাচ্ছে, এটা বলো। এবার কি আগের থেকে ভালো বোঝা যায়? জি স্যার। ওইটাই বলতেছিলাম যে কি অবস্থা তোমাদের, কি বোঝা যায়। আচ্ছা, আমি যদি আবার মার্কেট গুলো নেই, এটা একটা মার্কেট ধরলাম, এটা এক, এটা একটা মার্কেট, ধরো এটা একটা মার্কেট, এটা একটা, এটা একটা, ঠিক আছে, 5টা মার্কেটই ধরলাম। আর একটু দিই, এটা একটা দিই, এটা একটা দিই, এটা 1 2 3 4 5 6 7টা মার্কেট আছে। এখন আমরা যদি কোনো একটা এরিয়া সম্পর্কে জানি, এইটা এই পুরো এরিয়াটা আমরা ধরে নিলাম হচ্ছে ধরো 500 স্কয়ার কিলোমিটার। হ্যাঁ, পুরো এরিয়াটা আচ্ছা, বা 500 স্কয়ার কিলোমিটার, এটা এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, আমাদের একটা স্কেল ওখানে থাকে। যদি আমাদের এখানে কোনো স্কেল নেই, আমরা জাস্ট বোঝার জন্য কাজটা করছি যে আমাদের একটা স্কেল ওখানে থাকবে। এখন 500 স্কয়ার কিলোমিটার এরিয়া যদি হয়, আমরা যদি যেহেতু আমাদের এখানে মোটামুটি কোনো এরিয়া থেকে, যে এটা যেহেতু রেক্টাঙ্গেল শেপে নাই অথবা হচ্ছে সার্কেল আকারে নাই, তাহলে আমাদের আসলে ওখান থেকে অ্যাভারেজ ডিস্টেন্সটা বের করা একটু কষ্টকর। তো মোটামুটি একটা ফর্মুলা আছে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি একটু যাই, ডি
এক্সপেক্টেড মানে হচ্ছে আমরা কত চাই। হ্যাঁ, এটা সূত্রটা এরকম দাঁড়ায়, আমরা একটু আগে দেখেছিলাম 0.5 √a/n। বুঝতে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 0.5টা হচ্ছে, আমি জাস্ট ফর্মুলাটা বলে দিলাম যে √a/n। 0.5টা হচ্ছে 0.5 এখানে থাকলো, এ হচ্ছে এরিয়া, এটা হচ্ছে এ। যারা একটু সায়েন্স থেকে আসছো তারা হয়তো বা ক্যালকুলেশনটা খুব সহজে একটু বোঝার কথা। আচ্ছা, আমি 500 না দিয়ে একটা কাজ করি, আর একটু সহজ করে দেই। 500 না দিয়ে 400 দিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। আর এন এর মান হচ্ছে আমরা এখানে কমায় দিয়ে একটা কাজ করি, এখানে 5 দিয়ে দিই, এখানে 5টা দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, তাহলে 5টা, আর এটা হচ্ছে এটা 400 করলে আসে হচ্ছে 20, আর নিচে আসবে হচ্ছে 5। তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 2 কিলোমিটার, তাই তো? এরকমই আসে না? ক্যালকুলেশনটা কি ঠিক আছে? স্যার এন কি রুটের ভিতরে ছিল না? না না, এন রুটের বাইরে ছিল। হ্যাঁ, এন রুটের বাইরে ছিল। স্যার ফর্মুলার এখানে ভিতরে দেওয়া। আচ্ছা, দাঁড়া, আমি একটু একটু ঝামেলা করতে দাও। কোন ফর্মুলার ভিতরে দাও? আমি যেটা দিচ্ছি এটার মধ্যে ভিতরে দাও। জি স্যার। তাহলে তো একটু ভুল করছি। আচ্ছা, যদি ওইটা থাকে, হ্যাঁ ভুল হয়েছে মানে মনে হয়, তাহলে ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 0.5 √400/5, তাই না? এটাই তো আসবে। জি স্যার। তাহলে এখানে কত আসে? 80। হ্যাঁ, 1 হয়ে যায়। 1 হয় কিভাবে? ওয়ান হয় কি? না স্যার, সরি। একটু কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের রুট এই মানে 80 সমান কত আসে? √80 সমান হচ্ছে 8.9 ইন্টু 8.9, 44 সামথিং আসবে স্যার। হ্যাঁ 8.9 এর মতো আসে না? ধরো এটা অ্যারাউন্ড 4.5। এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ডিস্টেন্স। হ্যাঁ, এত কিলোমিটার। আচ্ছা, এখন আমাদের মানে ব্যাপারটা কি ছিল যে আমাদের যে থিওরিটিক্যাল যে ডিস্টেন্সটা যেটা আমরা এক্সপেক্টেড বলছি, এই ডিস্টেন্সের সাথে আমরা কম্পেয়ার করব হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা ফিল্ডে পাচ্ছি সেই অবজার্ভ ডিস্টেন্সটা। তো এটা তো আমরা এখানে একটা এরিয়া ছিল, নাম্বার অফ মার্কেট যেটা এন, সেটা আমাদের ছিল, সেটা আমরা ক্যালকুলেট করে ফেলছি। কিন্তু বাকিটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখন আমরা যদি একটু নামটার দিকে খেয়াল করি, এই টেকনিকটার নাম হচ্ছে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস। তার মানে হচ্ছে আমার নিকটতম প্রতিবেশীকে চিন্তা করেই করতে হবে, যা কে আমার কাছে আছে সেই হিসেবে। এটা করে হচ্ছে, ধরো কোনো একটা পয়েন্টে তুমি গেলা, কোনো একটা সেন্টারে তুমি গেলা, যদি আমরা দেখি জাস্ট একটা সেন্টারে যাই, যে 1 নাম্বার সেন্টার, এখানে আমরা হিসেব করি তার জন্য তার সবচেয়ে কাছে কে আছে, এখানে দেখো তো একের কাছাকাছি কে আছে? 4 আছে। 4। 4 নম্বরটা। আমাদের অনেক সময় দেখা যায় যে একদম মানে মার্জিনাল ডিফারেন্স থাকে দুইটা পয়েন্টের মধ্যে, তো এটা আমাদেরকে বের করে নিতে হবে। হ্যাঁ, আমরা তো এখন জিআইএস অনেক কিছু করি, সেটা এক ধরনের হিসেব।
জিএসআই ডাটাটা দিলেই সে একবার করে দিবে রেজাল্ট। কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আমরা একটু স্কেল ধরে হিসেব করে নিব যে কার ডিস্টেন্স কতটুকু এই হিসেবে। ধর 1 থেকে 1-এর নিকটতম হচ্ছে, আমরা এখানে দেখি নিয়ারেস্ট নেইবার কি, 1-এর হচ্ছে 4, 4-এর সাথে তার ডিস্টেন্সটা কত। ধরো 4-এর সাথে আমি তার ডিস্টেন্সটা পেলাম হচ্ছে এখানে अराउंड 2। তাহলে 1-এর সাথে এই যে 4-এর ডিস্টেন্স হচ্ছে 2। এরপরে যাব হচ্ছে আমরা 2 নম্বরে। 2-এর নিকটতম কে বুঝাই যাচ্ছে স্পষ্ট 3, তাই না? আমি এখানে 3 লিখলাম তার নিকটতম, এবং তার ডিস্টেন্স হয়তো 1.5। আচ্ছা 3-এর নিকটতম কে 4, এটা আমরা 1 ধরে নেই। 4-এর নিকটতম কে, 4-এর নিকটতম হচ্ছে স্যার 5ও আছে 3ও আছে। কোনটা হবে? তার নিকটেরটাই হবে 3, 3। ঠিক আছে। আচ্ছা 5-এর নিকটতম কে 4, আচ্ছা এটা হয়তো বা ধরো 2। ধরো এই একটা আমরা রেজাল্ট পেলাম। ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা কিভাবে আমরা একটার সাথে একটা ইয়ে করব? জাস্ট সিম্পলি প্রত্যেকটা পয়েন্ট নেব, তার সাথে তার নিকটতম যে আছে সেই প্রতিবেশী ডিস্টেন্সটা কত স্কেল অনুযায়ী। আমাদের যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের একটা স্কেল থাকবে। যেহেতু আমরা এখানে পেলাম হচ্ছে 400 স্কয়ার কিলোমিটার এরিয়া, তার মানে হচ্ছে এখানে একটা স্কেলও পাওয়া যাবে। এখন আমরা এখান থেকে যাই, তাহলে টোটাল ডিস্টেন্স আমি কত পেলাম? 2 আর 3 আর 4 5 6 7 7.5। তাহলে আমাদের অবজার্ভ ডিস্টেন্স কত? 0.75, মানে মিন যেটা, সরি 7.5 ডিভাইডেড বাই 5টা পয়েন্ট ছিল আমাদের 5। এখানে কত আসে? 5 কে 7.5 দ্বারা ভাগ করলে 1.5 আসে, তাই আসে না? ক্যালকুলেশন ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এবার আমাদের আরএন এর ভ্যালু কত? আমাদের কি ছিল? ডিস্টেন্স অবজার্ভ, তাই না? আর ডিস্টেন্স এক্সপেক্টেড, এটাই ছিল আমাদের। আমরা অবজার্ভে পেলাম হচ্ছে 1.5 আর আমাদের এক্সপেক্টেড ছিল 4.5। তার মানে এই ভ্যালুটা আসছে অলমোস্ট 33, এরকম একটা ব্যাপার আসছে। কি এরকমই তো আসে 0.33 না? জি স্যার। ওকে, এটা যদি আসে, আমাদের স্কেলটা কি ছিল? 0 1 2.15। 0 ছিল হচ্ছে আমাদের ক্লাস্টার্ড, 5 ছিল হচ্ছে আমাদের র্যান্ডম, আর এটা হচ্ছে রেগুলার বা ইউনিফর্ম। আমরা এই এটা র‍্যান্ডম মেবি 1 ছিল। সরি র্যান্ডম 1 ছিল, হ্যাঁ সরি। তাহলে 0.33টা আমাদের আসলে এখানে পড়ে মোটামুটি। তাহলে এটা কি বলবো আমরা? তাহলে এই ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা এখানে যে 5টা আমি হাত দিলাম, 5টা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আমাদের কি হবে? এগুলো মোটামুটি ভাবে ক্লাস্টার্ড অবস্থায় আছে। কথাটা ঠিক কিনা? জি স্যার। ক্লাস্টার। আমরা যদি এবার একটু ম্যাপের দিকে তাকাই, দেখো এত বড় জায়গার মধ্যে 5টা হাট কিন্তু একটা এইটুকু জায়গার মধ্যে আছে, তাই না? যদি ইউনিফর্ম হতো তাহলে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে হইতো, কিন্তু সেই ব্যাপারটা এখানে নাই। এখানে ব্যাপারটা আসছে হচ্ছে আসলে ওই একটা জায়গার মধ্যেই তারা মোটামুটি ভাবে ক্লাস্টার্ড। এখন তারা যদি 5টা এখানে 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 থাকতো তাহলে এটার ভ্যালু হয়তো আসতো 0.1, এরকম একটা ব্যাপার চলে আসতো। আর ওই যে আগে যে 5টা দেখালাম, এইটা এইটা এরকম যদি 5টা আমাদের আসে তাহলে হয়তো ভ্যালু আসতো 1 বা 1 এর উপরে, দেন সেটা র্যান্ডম হতো। এখন আমরা যদি একটু ব্যাক করি স্যারের ওই আচ্ছা, এখন আমরা যদি একটু ব্যাক করি সেটা হচ্ছে দেখো স্যারের এখানে 1961 সালে হাটের গড় দূরত্ব মানে ওই যে আর এর মান যেটা স্যার পেয়েছেন হচ্ছে 0.88, যেটা হচ্ছে প্রায় র্যান্ডম, অর্থাৎ যে তারা ক্লাস্টার্ড অবস্থা নেই এবং রেগুলার ইন্টারভেলও নাই, প্রায় র্যান্ডম অবস্থায় আসছে। এখন রেগুলার ইন্টারভেল হচ্ছে বেস্ট লোকেশন, এটা কিন্তু ঠিক, কিন্তু রেগুলার ইন্টারভেল না হওয়ার আরেকটা কারণ আছে, কারণ আমাদের সেটেলমেন্ট গুলো কিন্তু রেগুলার ইন্টারভেলে নাই। যদি সেটেলমেন্ট রেগুলার ইন্টারভেলে এবং সেম ডেন্সিটিতে থাকতো তাহলে মার্কেট লোকেশনটা ঠিক ওইভাবে রেগুলার ইন্টারভেলে থাকলেই তারা পারফেক্টলি সার্ভিস দিতে পারতো। কিন্তু আমাদের সেটেলমেন্ট
ইভেন পপুলেশন ডেন্সিটি সেম ওইটা নাই। সো যার কারণে এটাও কিন্তু আমরা পুরোপুরিভাবে রেগুলার ইন্টারভ্যালে পাবো না। তো আমরা যদি এখানে যেটা দেখলাম এই যে আর এর মানটা যেখান থেকে আসলো আমরা জাস্ট এটা একটু ক্যালকুলেট করে দেখলাম কিভাবে আসলো। ক্লিয়ার কিনা? এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারবা? জি স্যার। তো এখন এইটা তোমরা হয়তো আমি জানি না তোমাদের ফোর্থ ইয়ারে বা অন্য কোনো সময়টা করাবে কিনা, কোন একটা সময় করানোর কথা। যদি না করানো থাকে এটা মনে রাখবা যে কোনো পয়েন্টের মধ্যে বিভিন্ন পয়েন্টগুলোর লোকেশন বোঝার অর্থাৎ তার ডিস্ট্রিবিউশন বোঝার জন্য আমরা এটা একটা টেকনিক যে নিয়ারেস্ট নেইবার টেকনিকের মাধ্যমে আমরা তার ডিস্ট্রিবিউশন গুলো বুঝি। এটা নট অনলি হার্টের ক্ষেত্রে হয়, এটা আমরা অনেক সময় দেখি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিগুলো ক্লাস্টার্ড অবস্থায় আছে কিনা, এটা আমরা অনেক সময় দেখি সার্ভিসের ক্ষেত্রে, বিভিন্নভাবে হইতে পারে যে তাদের মানে ফরমেশনটা স্পেশাল প্যাটার্নটা কিরকম। তো এই টেকনিকটা ইউজ করেই সিম্পলি করা হয়। এছাড়া আরো অসংখ্য টেকনিক এখন চলে আসছে যেগুলো তোমরা হয়তো জিআইএস সফটওয়্যারের সাথেও পাবা, আর আলাদা করেও সেগুলো পাওয়া যায়, বিশেষ করে ক্লাস্টার অ্যানালাইসিস, স্পেশাল অটো কোরিলেশন যেগুলো আসছে জিআইএস এর মধ্যে তোমরা হয়তো দেখো অনেক সময়। তা ওই জায়গাগুলো মানে ওইটাতেও করা হয় এখন। তো আমি যদি এটুকু ক্লিয়ার হই, আমার মনে হয় যে এখানে বাকি ব্যাপারগুলো ছিল আসলে জাস্ট আগের মতোই আমরা এগুলো আলোচনা করেছি। আচ্ছা, এখানে দেখো এটা না হয় এখানেও যদি আসি। আচ্ছা, এখানে ডিস্টেন্স দেওয়া ছিল যে সিমিলার ডেতে যে মার্কেট গুলো বসে তাদের অ্যাভারেজ ডিস্টেন্স কত। তো সেই ডিস্টেন্সটা কিন্তু সিম্পলি বের করা হয়েছে যে একটু আগে যে জিনিসটা দেখালাম, ধরো এই ম্যাপের মধ্যে যেটা দেখাচ্ছিলাম, ধরো 3 থেকে প্রত্যেকটা 3-এর ডিস্টেন্স কত আছে সেটা নিয়ে অ্যাভারেজ করেছে, সেটাই অ্যাভারেজ ডিস্টেন্স বের করে নিছে। এভাবে এর কাজগুলো করা হয়। আচ্ছা, আমি মনে খুব বেশিক্ষণ নিতে পারবো না, আর আমি একটু দাঁড়াতে কষ্ট হচ্ছে। আমি জাস্ট একটু বলে দিই তোমাদের, যদি ওই আমি ক্লাসরুমে তোমাদের একজন একটা কমেন্ট করেছিল, তার মনে হয় আগের একটা ক্লাস নিয়ে একটু সমস্যা ছিল, বুঝতে সমস্যা, পপুলেশন ডিক্লাইন এবং হচ্ছে ডিপেন্ডেন্সি রেশিওর সাথে। তো আমি এটা দেখে পরের ক্লাসে আলোচনা করে দেব, আজকে আর এদিকে আগাবো না। তোমাদেরকে একটা একটু কাজ দিয়ে দিই, কি বলো তোমরা? জি স্যার। আমার উপকার হবে না, তোমাদের উপকার হবে। হ্যাঁ, এই তোমরা কতজন স্টুডেন্ট? একজন একটু কথা বলো, সিআর বা কেউ একজন একটু কথা বলো। জি স্যার। কতজন স্টুডেন্ট? স্যার এখানে ক্লাস করে স্যার 90 80 90 এর মতো স্যার। হ্যাঁ, 90 80 90 জন ক্লাস করে স্যার। এমনিতে স্টুডেন্ট তো কতজন প্রায় আছে? 100 কাছাকাছি স্যার। এই যে তোমাদের যে কাগজে কলমে কতজন আছে? স্যার 108 জন স্যার। 108 জন না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা 10 জন করে একটা গ্রুপ ভাগ করবা, পারবা? জি স্যার। বা 11 জন করে 10টা গ্রুপ, তাও হয়। স্যার 10টা কমপ্লিট গ্রুপ হবে স্যার, একটা শর্ট হবে স্যার। 11 জন করে দিলে ভালো হয়, 11 বা এরকম। ঠিক আছে, কোনটাতে 11 জন, কোনটাতে 10 জন। জি স্যার। এটা করা সম্ভব? এটা কি আমার মনে হয় এক সিরিয়ালে করলে ভালো হয়, রুল থেকে না, রুল নাম্বার অনুযায়ী, যে প্রথম 10 জন একটা গ্রুপে, সেকেন্ড 10 জন একটা গ্রুপে। স্যার আমাদের কিছু গ্রুপ অলরেডি করা আছে, রিসার্চ সাবজেক্টের জন্য করেছিল। কিসের জন্য? স্যার হুমায়ুন স্যারের ইসের জন্য রিসার্চ করা ছিল স্যার, যে 201 বাকি সবার করতে স্যার। জি স্যার। তোমরা কি সবাই কমফোর্টেবল কিনা ওই ওই গ্রুপটাতে? কয়টা গ্রুপ আছে ওখানে? ওখানে 11টা গ্রুপ স্যার। স্যার নতুন করে গ্রুপ করান। হ্যাঁ, আমার মনে হয় সেটাই হোক, খুব বেশি কাজ না। হ্যাঁ, এক একজনের হয়তো ধরো 10 মিনিট 15 মিনিটের করে কাজ। আচ্ছা, আমি বলি, তোমরা ওই যে তোমাদেরকে সায়েন্স আর্টস কি রোল নাম্বার এমন একটা ব্যাপার আসছে যে একটা শেষ হয়েছে আর আরেকটা আসছে, এরকম হয়েছে? জি স্যার, এরকম স্যার, মানে প্রথম সায়েন্স তারপর আর্টস। তোমাদের সায়েন্স থেকে কয়জন? স্যার প্রথম 54 জন সায়েন্সের স্যার। আর বাকি 54 জন আর্টসের, আর্টস এবং কমার্স, তাই তো? জি স্যার, আবার না, লাস্টে আবার সায়েন্স আছে স্যার। শেষে আবার সায়েন্স আছে, ওই যে যারা রিয়েট বা কোনো কিছু। জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। হ্যাঁ, তাহলে সিস্টেমটা আমি বলে দিই। তোমাদের যেহেতু মোটামুটি রেশিওটা সমান আছে, তোমরা রোল নাম্বার দিয়ে শুরু করবা। ধরো 1 থেকে তোমাদের সায়েন্স শুরু হয়েছে, 60 থেকে তোমাদের আর্টস শুরু হয়েছে, তাই তো? ব্যাপারটা আমি যদি বলি, তোমরা হচ্ছে সায়েন্স থেকে 5 জন নিবা, আর্টস থেকে 5 জন নিবা, প্রথম 5 জন, এভাবে গ্রুপ হবে। পারবা সেটা? পারা যাবে স্যার।
খুব সিম্পলি যে সায়েন্সের প্রথম 5 জন নিবা, রোল নাম্বার সিরিয়াল যেটা আছে এই 5 জন নিবা, আর্টসের ওই গ্রুপটা আছে ওখান থেকে 5 জন নিবা, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল 10 জনের। আবার এখান থেকে পরের 5 জন, ওখান থেকে পরের 5 জন, এরকম করে 10টা বা 11টা গ্রুপ তোমরা যেটাই দাও তোমাদের যেটা সুবিধা হয় আমাকে একটু যে কোনো একদিন লিস্টটা করে পাঠিয়ে দিবা। কি সম্ভব সিআরদের মধ্যে লিস্টটা করে পাঠানো সম্ভব? জি স্যার, আমি করে পাঠিয়ে দেবো স্যার, কালকে আজকে রাতে দিয়ে দেবো স্যার, সেন্ড করে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু তোমাদের কাজটা বলি। কাজটা কি? কাজটা কিন্তু বাই রোটেশন আসবে। হ্যাঁ, সবারই একই সাথে ওই কাজটা অ্যাসাইনমেন্ট করতে হবে না। কিন্তু এখন গ্রুপটা যদি হয়ে যায় যে তোমাদেরকেও যে গুগল ক্লাসরুমের মধ্যে আমি যে লেকচার ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেই অথবা কিছু ইনস্ট্রাকশন দিই অথবা কিছু প্রশ্ন দেই, মনে আছে? কেউ খেয়াল জি করে? স্যার। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে ওখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর মিনিমাম 250 ওয়ার্ড, আচ্ছা মিনিমাম 250, মিনিমাম 300 ওয়ার্ডের মধ্যে লিখে পাঠানো। আমি যদি একটু বুঝাইতে পারছি আমি? জি স্যার, বাট পার কোশ্চেন 250 ওয়ার্ড নাকি স্যার মোট 250 ওয়ার্ড? আমি এবার একটু বলি। ধরো তোমাদের গত ক্লাসের লেকচারে প্রায় মনে হয় 11টা বা 12টা কোশ্চেন ছিল, বা ধরো 10টাই ছিল, ঠিক আছে? গত ক্লাসে লেকচারে ওখানে দেওয়া আছে 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেন গ্রুপে 10 জন মেম্বার নিবে, একজন না। কথাগুলো জাস্ট একটু ইয়ে করো। প্রত্যেকে একটা একটা করে কোশ্চেন করবে, যেখানে কম আছে সেখানে ছোটগুলো একটা একটা করে নিবে, বড়গুলো 2 জন মিলে একটা নিবে। ক্লিয়ার কিনা? কিন্তু কোনো একজন বাদ থাকবে না যে ইনপুট দেয় নাই। যে এই যে এখানে এই যে একজন লিখবে ছোট্ট একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন 300 ওয়ার্ড। 300 ওয়ার্ড মানে কম্পিউটারে টাইপ করলে তোমার হচ্ছে হাফ পেজ ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ হাফ পেজ। তো এটা তো সম্ভব নাকি একজন স্টুডেন্টের পক্ষে আধা পৃষ্ঠা লেখা তো সম্ভব? জি Yes, স্যার। sir. এটার কারণটা হচ্ছে আমি বলি, আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি এগুলো হয়তো তোমাদের এখন লেকচার ম্যাটেরিয়াল গুলো নাই, তোমরা বই অ্যাক্সেস করতে পারতেছো না, এবং আমিও যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিচ্ছি। হ্যাঁ, কারণ আসলে রুরাল সেটেলমেন্টের আমাদের বই আছে এবং রুরাল সেটেলমেন্ট নিয়ে বেশ কিছু বই, কিন্তু রুরাল জিওগ্রাফি নিয়ে নাই। সো কম্পাইল করাটা একটু তোমাদের হাতে পাওয়া মানে তোমাদের জন্য একটু কষ্টকর। তো এই জন্য আমি ভাবলাম যে আমি তো যেহেতু মানে প্রশ্নগুলো দিয়েই দিচ্ছি এবং সোর্স গুলো মোটামুটি বলেই দিচ্ছি, এর বাইরেও তোমরা নিতে পারো। তাহলে তোমরা সবাই একটু যদি মানে সবাই যদি 300 ওয়ার্ড করে ইনপুট দাও তাহলে পুরো ক্লাসের লেকচার নোটটা হয়ে যাবে সবগুলো কোর্সে, মানে সবগুলো লেকচারে। এবং এটা তোমরা সবাই নিজেরা শেয়ার করলাম, মানে আমার হাতে আসলো, আমি একবার রিভিউ করে দিলাম, দেখে এগুলোকে কারেকশন করে যদি কিছু কারেকশন থাকে, আমার যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করে তোমাদেরকে আমি আবার ব্যাক করবো। হ্যাঁ, আর ওইটার মধ্যেই যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আর দেবো না, এটাই অ্যাসাইনমেন্ট হবে। হ্যাঁ, এইটাই এখান থেকে মার্কিং করে একই সাথে যেন 2টা কাজ হয়, তো সেই জন্য আসলে এটা করা। তো তোমাদের আমি যেটা বললাম হচ্ছে 10 জন করে থাকুক বা কোন একটা গ্রুপে 11 জন থাকুক, তোমাদের প্রত্যেকেই ওই একটা কোশ্চেন অ্যাটলিস্ট লিখতে হবে। এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দিবা গ্রুপ লিডার ওই গ্রুপের একজন দায়িত্ব নিবা, এবং আমি চাই যে সে এরকম একজন হোক যার কম্পিউটারের অ্যাক্সেস আছে, যে এটাকে মানে কম্পাইল করে দিতে পারবে। 10 জনেরটা একসাথে করে আমাকে দিতে পারবে, আলাদা আলাদা দিবে না। 10 জন গ্রুপ লিডারের কাছে জমা দিবে, গ্রুপ লিডার আমাকে পুরোটা কম্পাইল করে একসাথে জমা দিবে। এবং প্রত্যেকটা সেকশনে কোশ্চেনের নিচে লেখা থাকবে যে কোন উত্তরটা কে লিখছে, রোল নাম্বার সহ। ধরো একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নটা লিখে এর নিচে জাস্ট এটা কে অ্যান্সারটা লিখছে, তারপর অ্যান্সারটা থাকবে। ঠিক সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন এভাবে যাবে। তো কাজটাকে ক্লিয়ার কিনা? এটা কিন্তু কন্টিনিউয়াস, তার মানে এখন পর্যন্ত আমাদের 3টা বা 4টা ক্লাস হয়েছে, এই 4টা ক্লাসেরই শুধুমাত্র করতে হবে। স্যার এটা 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, এটা 5 নাম্বার ক্লাস, আজকে আমরা কোনো নতুন করে কোনো কিছু দিচ্ছি না। তো এখন আমাদের আসতে থাকবে, এখন তার মানে 4টা গ্রুপের কাজ হলো। তাহলে প্রথম দিকে যে 4টা গ্রুপ পড়বা তারা তো পড়তে পারবা নাকি? আমি যদি আজকে লিস্টটা পাই, তোমাদেরকে যদি আমি আগামীকাল পাঠায় দেই বা তার পরের দিন পাঠায় দেই, আগামী সপ্তাহের মধ্যে তোমরা কি সবাই মিলে এটা করে দিতে পারবা? জি স্যার। জন প্রতি আমি বললাম 250 থেকে মানে 300 ওয়ার্ড জন প্রতি, এটা হিসেব করো।
সবাই যার যার জায়গায়, কারণ ম্যাটেরিয়াল গুলো তোমাদের ওখানে আছে ক্লাসরুমের মধ্যে। কিছু না থাকলে ওখানে ওই রেফারেন্স গুলো দেখেও তোমরা অনলাইনে খুঁজে বের করতে পারো যদি সম্ভব হয়। তাহলে ওইটা আমি কালকে দেখে আমি ক্লাসরুমে ইনস্ট্রাকশনটা কালকে দিয়ে দিব, কাদের জন্য কোন প্রশ্নগুলো পড়লো তারা ওই কোশ্চেনগুলোর মানে অ্যান্সার করবে। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষ হবে, আমি যখন কোশ্চেনগুলো দিয়ে দিব পরের ক্লাসে ওই রিলেভেন্ট গ্রুপটা আমাকে জমা দিয়ে দিবে, এবং আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো যে তোমাদেরকে এগুলো আবার ব্যাক করার জন্য, যে পুরোটা একটা কমপ্লিট করে আবার তোমাদেরকে ব্যাক করা। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন আছে? স্যার যেহেতু স্যার কোশ্চেন ডিস্ট্রিবিউট হবে, আবার স্যার সবগুলা কোশ্চেন একসাথে করে দিব স্যার, একটু 10 দিন বা 2 সপ্তাহ সময় দিলে ভালো হয়। না, কোশ্চেন তো সবারই এক্সেস আছে না, তুমি শুধু তোমার গ্রুপের সাথে কথা বলবা, ওইটা তোমার বাকিদের বলার দরকার নাই। ধরো গ্রুপ নাম্বার 1 এখানে 5 জন আর ওখানে 5 জন আছে, 10 জন। তোমাদের হচ্ছে লেকচার 1-এ যেটা ছিল, ধরো আমি বলি, হ্যাঁ, তোমাদের লেকচার 1-এ আমি যে কোশ্চেন গুলো দিয়েছি সেই কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা আমাকে পাঠাবা, শেষ অ্যাসাইনমেন্ট। এখন প্রথম ওখানে কোশ্চেন কি ছিল সেটা যার যার গ্রুপের দায়িত্ব, কারণ গুগল ক্লাসরুমে বা ওখানে সব দেওয়া আছে ওখানে। এবং ওই 10 জনের মধ্যে একজনেরও যদি গুগল ক্লাসরুমের অ্যাক্সেস না থাকে তাহলে তো এটা ওর সমস্যা বা ওই গ্রুপের সমস্যা। ওখানে প্রশ্নগুলো দেখে নিজেরা ভাগ করে নেবে, ওইটার আমি ভাগ করে দিলাম না। ওকে স্যার, ঠিক আছে। সেটা নিজ দায়িত্বে ওইটুকু করবে। যে টিম ওয়ার্কটা কিরকম হয় তোমরা তো করছো এরকম, জাস্ট এটাকে একটু কোশ্চেন গুলো নিয়ে এসে হয়তো দেখা যাবে হচ্ছে 10 জন আলাদা করে লিখছে, কিন্তু কিছু ওভারল্যাপিং পয়েন্ট আছে, গ্রুপ লিডার বা 2-1 জন বসে বা দেখে সেই ওভারল্যাপ গুলো সে কেটে দিবে, দরকার হলে দিতে পারে, নাও দিতে পারে, যে যেভাবে আছে সেভাবেই জমা দিয়ে দিবে, সেটাও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে শেষ করি না। কি শেষ করবো? কারো কোনো কথা নাই? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। শিওর স্যার। স্যার আসসালামু আলাইকুম।